প্রিয় চাষি ভাই, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকের এই পর্বে আমি আলোচনা করব আমরা যে শেষ পর্যায়ে এসে স্প্রে করতেছি ছত্রাকনাশক এবং মাজরানাশক। তো এই স্প্রের সাথে শেষ পর্যায়ে এসে আমি কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং দমন করার জন্য যে কীটনাশক সেটি একই সাথে মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা, একই জারকিনে একই সাথে এই স্প্রেটি দিতে পারবো কিনা, সেই বিষয়টি নিয়ে আজকের টপিকে আলোচনা করব। তো চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা। চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। চাষি ভাইরা, আমরা এখন যেই ধানগুলো রোপণ করছি, তো এই ধানগুলো মোটামুটি রিপ্রোডাক্টিভ পর্যায়ে চলে আসছে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই কিন্তু শীষগুলো বাইর হয়ে যাবে। এখন শীষগুলো মেকানিজম চলছে, শীষ গর্ভে তৈরি হচ্ছে। তো এই পর্যায়টাতে যেই সময়টিতে শীষগুলো বাইর হয়, সেই সময়ে আমরা দেখি যে সাদা শীষ নিয়ে অনেক ধান বাইর হয়েছে। সেই জন্য আমরা ওই সময়টিতে একটি মাজরা দমনের জন্য মাজরা পোকার কীটনাশক স্প্রে করে থাকি। পাশাপাশি এই শীষে জানি নেক ব্লাস্ট আসতে না পারে, সেই জন্য আমরা একটা ছত্রাকনাশক ব্যবহার করে থাকি, জানি এই ছত্রাকটি আক্রমণ না করে, এই নেক ব্লাস্ট আক্রমণ না করে, সেজন্য একটি ছত্রাকনাশকও ব্যবহার করে থাকি। তো ঠিক এর কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পারি যে আমার ধান খেতে এই ব্রাউন প্লান্ট হপার বা বাদামি গাছফড়িং, এই বাদামি গাছফড়িং এর এই পর্বে আমি কারেন্ট পোকা নামে পরিচিত করে বলতেছি। তো আচ্ছা, এই কারেন্ট পোকার দমনের জন্য আমরা একটা কীটনাশক স্প্রে করে থাকি। তো এই কারেন্ট পোকা এবং এই ছত্রাকনাশক এবং মাজরানাশক একই সাথে আমরা স্প্রে করতে পারবো কিনা। তো দেখেন, এইখানে উদ্দেশ্য হচ্ছে তিনটা। একটি হচ্ছে কারেন্ট পোকা, একটি হচ্ছে মাজরা পোকা, একটি হচ্ছে ছত্রাকনাশক। তো এই তিনটা অবস্থান মোটামুটি তিন জায়গায়। একটি হচ্ছে ধানের গাছের ভিতরে থাকে মাজরা পোকা, মানে ফুটা করে একেবারে গাছের মধ্যে মাঝের মধ্যে থাকে মাজরা পোকা। ছত্রাকটা সাধারণত আমরা দেখি নেক ব্লাস্টের ছত্রাকটি উপরেই থাকে শীষের একেবারে গিটে, আর কারেন্ট পোকা যেটা সেটা একবারে গোড়ায়। তো তিনটার অবস্থান তিন জায়গায়, এবং এই তিনটার স্প্রের যদি আমরা ওইভাবে করতে পারি তাহলেই সর্বোচ্চ ভালো রেজাল্ট আমরা পাই। তো ছত্রাকনাশকের স্প্রে আমরা যদি উপরে প্রয়োগ করি, উপরে স্প্রেটা দিয়ে দেই, তাহলে কিন্তু ছত্রাক দমন করা সোজা, এবং ছত্রাক দমনে খুব ভালো রেজাল্ট আমরা পাবো, সমস্যা নেই। পাশাপাশি এই স্প্রেটা যদি আমরা উপরে করি মাজরা পোকার জন্য কিন্তু রেজাল্ট আমরা খুব ভালোই পাবো। কিন্তু এখানে হচ্ছে যে কারেন্ট পোকার আক্রমণটা সাধারণত হয়ে থাকে একেবারে নিচে, একবারে গোড়ার দিকে। তো সেই ক্ষেত্রে কারেন্ট পোকা দমনের জন্য যেই কীটনাশকটা আছে, এই কীটনাশকটার টার্গেটেই থাকবে আমার যে আমি গোড়ায় স্প্রে করব, নজেল যত ভিতরে ঢুকিয়ে স্প্রে করব তত এটার ভালো রেজাল্ট আমি পাবো। আর কারেন্ট পোকাটা সাধারণত যখন আক্রমণ করবে আপনারা ঠিক সেই সময়টিতে এটাতে স্প্রে করবেন। অনেক ক্ষেতে কারেন্ট পোকা স্প্রে করার কোনো প্রয়োজন হয় না। আর আপনার এখন কাজ হচ্ছে, যেহেতু আপনার ধানের সকল পরিচর্যা শেষ করে আপনি শেষের দিকে চলে আসছেন, তো এই পর্যায়ে এসে আপনাকে নিয়মিত কিন্তু ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে, নিয়মিত মাঠ পর্যবেক্ষণের মধ্যে রাখবেন, যাতে করে আপনি যদি কারেন্ট পোকা আক্রমণ করেও ফেলে আপনার ক্ষেতে, তাহলে আপনি সেটি দেখতে পারেন এবং সেটি দেখে তারপরে কারেন্ট পোকা দমনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। এই কারেন্ট পোকা সাধারণত আক্রমণ করে কোন কোন জায়গাগুলো, যেই জায়গাগুলোতে ইউরিয়া সারের আধিক্য বেশি হয়েছে, অর্থাৎ ইউরিয়া সার বেশি প্রয়োগ করা হয়েছে, যে জায়গাগুলো ঝপালো হয়ে আছে, যে জায়গায় আলো বাতাস প্রবেশ করতে পারে না, সেই সব জায়গায়। তাছাড়াও কোনো আপনার ধান ক্ষেতের যেই জায়গাটা স্যাঁতসেঁতে হয়ে আছে ওই জায়গা, অথবা পুরা ধান ক্ষেতেও যদি আপনার ওই পরিবেশ থেকে থাকে, তাহলে পুরা ধান ক্ষেতেও একই সাথে আক্রমণ করতে পারে। তো সেই জন্য আপনি এই সময়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখবেন কারেন্ট পোকা। আর এই কারেন্ট পোকা পর্যবেক্ষণ হচ্ছে আপনাকে হেলে হেলে গাছের গোড়ার দিকে লক্ষ্য করতে হবে, তাহলেই আপনি কারেন্ট পোকার উপস্থিতি যদি থাকে সেই ক্ষেত্রে দেখতে পারবেন। তো এখন আমরা সিদ্ধান্তে আসি যে এই তিনোটা একই সাথে মিক্স করে আমরা স্প্রে করতে পারবো কিনা। না, একই সাথে মিক্স করে স্প্রে করা যাবে, তাতে বিক্রিয়া হবে না, এই আপনার যে বালাইনাশকগুলো আছে এগুলো নষ্টও হবে না। সমস্যাটা হবে কোথায়, সেইটি হচ্ছে যে আপনার টার্গেট তো তিন জায়গায়,
এখন আপনি উপরে উপরে যদি দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু মাজরা পোকার যে এটাও কাজ করবে, ছত্রাকেরটাও কাজ করবে, কিন্তু আপনি এই কারেন্ট পোকা দমনের জন্য ভালো রেজাল্ট পাবেন না। সেই জন্য কারেন্ট পোকা দমনের জন্য আপনি আলাদা স্প্রে করেন, আর এটার জন্য আপনি আলাদা স্প্রে দিয়ে দেন। আর এই পর্বেই আমি আরেকটি তথ্য দিয়ে দেই যে এখন তো শীষ বাইর হবে, সেই জন্য আমরা যেটা করে থাকি সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে এমিস্টার টপ ব্যবহার করি, অনেক ক্ষেত্রে নাটিভো ব্যবহার করে থাকি। তো এই সময়ে এই এমিস্টার টপে হচ্ছে দুইটি গ্রুপ থাকে, একটি এজোস্ট্রোবিন, একটি হচ্ছে ডাইফেনোকোনাজল। আর নাটিভোতে সাধারণত থাকে হচ্ছে ট্রাইফ্লুক্সট্রোবিন এবং টেবুকোনাজল। তো আমি দুইটারই নাম এখানে নিলাম কারণ দুইটাই বহুল পরিচালিত। এই দুইটি গ্রুপের মধ্যেই আপনারা হিসাব করে দেখেন আর কি। তো এই সময়টিতে আপনি কোন গ্রুপ দুইটাতে যাবেন, গেলে আপনার জন্য ভালো ফলাফল হবে। আমাদের উচিত এই সময়টিতে এই গ্রুপগুলো স্প্রে করা। তো এখন আমরা এই নাটিভোর ওই দুইটা গ্রুপে যাব না এমিস্টার টপের এই দুইটা গ্রুপে যাব, কোনটাতে যাওয়া ভালো হবে? তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, সেটি হচ্ছে এই সময়টিতে আপনি এই যে এমিস্টার টপের যে গ্রুপ দুইটা আছে, এটা হচ্ছে এজেক্সট্রোবিন আর একটি ডাইফেনোকোনাজল। তো এই এমিস্টার টপ গ্রুপের যেইগুলো ছত্রাকনাশক আছে আপনারা এই সময়টিতে এই গ্রুপের ছত্রাকনাশকগুলো ব্যবহার করেন। এখন যে ভাই কেন তাহলে এই গ্রুপের ছত্রাকনাশকে যাব, নাটিভো তো মোটামুটি ভালো এই ছত্রাক দমনের জন্য। তো আসেই এই কথায় যে আর কিছুদিন পর তো শীষগুলো বাইর হবে, এই শীষগুলোকে একই সাথে বাইর করতে গেলে কিন্তু আপনাকে এজেক্সট্রোবিন গ্রুপের ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে। কারণ এই এজেক্সট্রোবিন একই সাথে যেমন হচ্ছে ছত্রাক দমনে কাজ করে থাকে, এই এজেক্সট্রোবিন যখনই আমরা গাছে প্রয়োগ করব তখনই কিন্তু গাছের ফটোসিনথেসিসটা বাড়িয়ে দিবে, অর্থাৎ গাছে ক্লোরোফিলের সংখ্যা বাড়িয়ে দিবে। আলোক যে শক্তির মাধ্যমে ক্লোরোফিলে গাছের খাদ্য তৈরি হয়, এই প্রক্রিয়াটা এই মেকানিজমটা বাড়িয়ে দিবে। তো এই মেকানিজম যখনই বাড়বে তখনই দেখবেন যে গাছগুলো আগের চেয়ে একটু উজ্জীবিত হয়ে গেছে এবং যেই শীষগুলো বাইর হওয়ার কথা বাইর হচ্ছে না, একটু ধীরে ধীরে নড়তেছে, এইগুলোও কিন্তু একই সাথে বাইর হয়ে যাবে। আপনারা অনেক ক্ষেত্রে দেখছেন যে আমরা এমিস্টার টপ ব্যবহার করলে আপনারা এই ফলাফলটা পান। তো এই যে ইজেক্সট্রোবিন এখানে যে মূল মানে কাজটা যাই ঘটায় সেটি হচ্ছে ইজেক্সট্রোবিন। তো এই ইজেক্সট্রোবিন যতগুলো ছত্রাকনাশকে আছে এই সব ধরনের ছত্রাকনাশক আপনি ব্যবহার করলেই এই ফলাফলটা পাবেন, নট অনলি এমিস্টার টপ। এই এজেক্সট্রোবিন আছে, এই ধরনের যতগুলো ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করবেন, এজেক্সট্রোবিন আপনার গাছে পড়লেই গাছের ফটোসিনথেসিস বাড়িয়ে যাবে, ক্লোরোফিলের সংখ্যা বাড়িয়ে যাবে। যেই ক্লোরোফিলের সংখ্যা বাড়িয়ে যাবে সেই কিন্তু গাছ উপর থেকে যে নাইট্রোজেন গুলো আছে বাতাসের নাইট্রোজেন গ্রহণ করবে। যখনই বাতাসের নাইট্রোজেন গ্রহণ করা শুরু করবে তখনই নিচের যে খাদ্যটা আছে সেই খাদ্যটা অটোমেটিক গাছ সমন্বয় করে নিয়ে নিবে। পাশাপাশি হচ্ছে যে গাছ তো আপনারা জানেন যে নিজের খাদ্য নিজেই তৈরি করে। তো এই যে আলোক শক্তির মাধ্যমে, কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে এই যে মেকানিজমটা সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে যখনই গাছ যেভাবে খাদ্য নেয় এই প্রসেসটা আর কি খুব সহজ হয়ে যাবে গাছের জন্য। যার ফলে আপনি দেখবেন যে ব্যবহার করার কিছুদিনের মধ্যেই গাছগুলো পরিবর্তন হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এই কালো হওয়ার জন্য যেই গ্রুপগুলো বেশি দায়ী সেটা কিন্তু দায়ী, কালো হওয়ার জন্য যেই গ্রুপগুলো বেশি দায়ী এই গ্রুপটা কিন্তু আসলে আমরা নাটিভোতে পাই না। তো আমার ছোট্ট গবেষণায় হয়তো সেটা তো থাকতে পারে, আমি অত দূর পর্যন্ত আসলে জানি না যে নাটিভোতে ওই রকম রেজাল্টে আছে কিনা। যদি থাকে তো বেটার, সেটাও ব্যবহার করতে পারেন। তবে এর জন্য যে মূল দায়ী সেটি হচ্ছে এজেক্সট্রোবিন। তো আমরা নাটিভো যে ওই গ্রুপটা ট্রাইফ্লুক্সট্রোবিন এবং টেবুকোনাজল, ওই গ্রুপের মধ্যে সাধারণত এই মেকানিজমটা কম হয়ে থাকে, এই কার্যক্রমটা কম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা আসলে এই গ্রুপ দুইটাই ব্যবহার করবেন যেটি এমিস্টার টপে আছে, যেমন হচ্ছে এজেক্সট্রোবিন। তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমার চ্যানেলে নতুন যারা দর্শক বন্ধু আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।